চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামের মতনই একটা বিশাল ঐতিহ্য আছে। খুব অল্প দিনের মধ্যেই, মোটামুটি বলতে গেলে 5 দশকের মধ্যেই এই বিশ্ববিদ্যালয় এই উপমহাদেশে একটি অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার্থী, বিদ্যানুরাগী, অধ্যাপক মণ্ডলীর কাছে স্বীকৃতি লাভ করেছে। 7 জন শিক্ষক এবং 200 ছাত্রছাত্রী নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল 1966 সালে। আজকের 50 দশক, 5টি দশক, 50টি বছর পার হয়ে যাওয়ার পর আমরা যখন পিছন ফিরে তাকাচ্ছি এবং একটু মুহূর্তের জন্যে ভাবছি, বিশ্লেষণ করছি, তখন দেখছি যে আজকে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে প্রায় 26,000, শিক্ষকের সংখ্যা 850 জন এবং বিভিন্ন বিষয়ে গবেষণা, অ্যাডভান্স স্টাডি এবং অন্যান্য উন্নত মানের শিক্ষা ব্যবস্থা দেওয়ার জন্যে অনেক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাত্র 5-6 বছরের মধ্যেই, 5 বছরের মধ্যেই এই বিশ্ববিদ্যালয়কে একটি সংকটের মধ্যে পড়তে হয়। সারা বাংলাদেশে, তদানীন্তন পূর্ব পাকিস্তানের 7.5 কোটি মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে ছাত্র, যুব, রাজনৈতিক কর্মী, নেতৃত্ব বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্যে আজ বাংলা আন্তর্জাতিক ভাষা। পৃথিবীর যে কটি দেশে বৃহৎ জনসংখ্যা বাংলা ভাষায় কথা বলে এবং আন্তর্জাতিক জাতিসংঘে অন্যতম স্বীকৃতি লাভ সম্ভব হয়েছে 5 দশক ধরে তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, সেখানকার অগণিত মানুষের আন্দোলন, ত্যাগ, তিতিক্ষা এবং আত্মবিসর্জনের মধ্য দিয়েও। পৃথিবীতে খুব বেশি দেশে নজির নাই যে ভাষার জন্যে, সংস্কৃতির জন্যে প্রাণত্যাগের নজির। ভাষার জন্য শহীদ হয়েছেন এমন উদাহরণ আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস খুঁজে খুব বেশি পায় না, কিন্তু বাংলাদেশ করেছে। একটা স্বাধীন জাতি সত্তার প্রতিষ্ঠা, তার মূল ভিত্তিভূমি হয়েছে ভাষা, সংস্কৃতি, তার ইতিহাস, তার ঐতিহ্য, তার জীবনচর্যা, তার সামগ্রিক মানবিক পরিপ্রেক্ষিত। তারই ওপর ভিত্তি করে একটি নতুন জাতি সৃষ্টি করেছেন বাংলাদেশের মানুষ। তখনকার 7.5 কোটি, আজকে অনেক বেশি। সেখানেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু পিছিয়ে থাকেনি। স্বাধীনতার যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সে স্বাধীনতা, স্বাধিকার প্রতিষ্ঠার স্বাধীনতা, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম, সেই সংগ্রামে এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, 11 জন ছাত্র
এবং বেশ কয়েকজন শিক্ষাকর্মী শহীদত্ব বরণ করেছিলেন, জীবন বিসর্জন দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামকে, মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশের অবিসংবাদী নেতা, সর্বকালে সর্বযুগের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান যেদিন ঘোষণা করলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, গ্রেপ্তার হওয়ার পূর্বে তাঁর শেষ বাণী, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, এবং যতক্ষণ পর্যন্ত একজন আগ্রাসনকারী সৈনিক আমাদের দেশের মাটিতে থাকবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চলবে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, সেই মুক্তির সংগ্রামে দীর্ঘ 7.5 মাস অসহ্য নির্যাতন, লাঞ্ছনা, মৃত্যু বরণ করে বাংলাদেশের মানুষ তার প্রার্থিত স্বাধীনতা পেলেন। স্বাধীনতা পাওয়ার পরে আরো একটি বড় আঘাত আসলো। সে বড় আঘাত এই উপমহাদেশের ভারতবর্ষে যেমন আমরা স্বাধীনতা লাভ করার কয়েক মাসের মধ্যেই জাতির জনককে হারিয়েছিলাম, মহাত্মা গান্ধীকে আততায়ীর বুলেট ভারতবর্ষের মানুষের কাছ থেকে, পৃথিবীর মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন 1948 সালের 30শে জানুয়ারি। ঠিক তেমনি স্বাধীন বাংলাদেশের দায়িত্ব নেওয়ার 3.5 বছরের মাথায় 1975 সালের 15ই আগস্টের ভোরে একদল ঘাতকের নৃশংস আক্রমণে সপরিবারে জাতির জনক, বাংলাদেশের প্রতিষ্ঠাতা, আবার বলছি সর্বকালে সর্বযুগের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মত্যাগ করলেন, নিহত হল। একটা নতুন দেশ সবে স্বাধীনতা পেয়েছে, অসংখ্য সমস্যা, দেশ গড়ার সমস্যা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সমস্যা, দারিদ্র্য দূর করার সমস্যা, বেকারি দূর করার সমস্যা। সেই সমস্যার সঙ্গে সঙ্গে একটা জাতিকে তার জন্মলগ্নের মুহূর্তেই প্রায় সম্পূর্ণভাবে রাজনৈতিক নেতৃত্বকেই সেই জাতি নিশ্চিহ্ন করে দেওয়া হলো। এখানেও পৃথিবীর কোনো দেশেই এই নজির নেই। আমেরিকার স্বাধীনতা সংগ্রামের পর, দেশ তৈরি হওয়ার পর, অনেক পরে আব্রাহাম লিঙ্কন নিহত হয়েছিল। জর্জ ওয়াশিংটন, জেফারসন, অ্যাডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন শুধু দেশের সংবিধান নয়, আমেরিকাকে গড়ে তোলার সুযোগ পেয়েছিলেন। 100 বছর পর আব্রাহাম লিঙ্কন বর্ণবিদ্বেষীদের শিকার হয়ে, সন্ত্রাসের শিকার হয়েছিলেন, নিহত হয়েছিলেন। আমি জানি না বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশেষ করে ইতিহাস এবং সমাজতত্ত্বের পণ্ডিতদের কাছে নিবেদন করব যে এই উপমহাদেশে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ব্রহ্মদেশ, যা একসময় 1931 সাল পর্যন্ত, অর্থাৎ গত শতকের 3 দশক পর্যন্ত একটা ইউনিট ছিল, একটা প্রশাসনিক ব্যবস্থা ছিল। এক প্রশাসনিক ব্যবস্থায় এই বিস্তীর্ণ ভূখণ্ড পরিচালিত হতো। ব্রহ্মদেশ ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়েছে 1935 সালের আইনের পর। শ্রীলঙ্কা স্বাধীন হয়েছে
ভারতবর্ষের স্বাধীনতার ঠিক কিছু পরে ব্রহ্মদেশ ইংরেজের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল, সব ইংরেজের শাসনে ছিল। 1948 সালের জানুয়ারি মাসে পাকিস্তান ভারতবর্ষের সৃষ্টি তো একই দিনে 47 সালের 15ই আগস্ট। কিন্তু স্বাধীনতার অব্যবহিত আগে এবং তারপরে যে পরিমাণে নেতৃত্বকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা হয়েছে এই বিশাল ভূখণ্ডে, বর্তমানে ব্রহ্মদেশের প্রধানমন্ত্রী, ওদের সংবিধানে প্রধানমন্ত্রীর পদ নেই, স্টেট কাউন্সিলর অং সান সুকি, তাঁর পিতা জেনারেল অং সান, তিনি তার সমস্ত সহকর্মীদের সঙ্গে ব্লাস্ট ফায়ারে নিহত হলেন। 1960 সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েক নিহত হলেন। 48 সালের 30শে জানুয়ারি মহাত্মা গান্ধী নিহত হলেন। 75 সালের 15ই আগস্ট বাংলাদেশের জাতির জনক মুজিবুর রহমান নিহত হলেন। 3রা নভেম্বর জেলের মধ্যে প্রথম সারি নেতৃত্ব যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন, অস্থায়ী বাংলাদেশ সরকার তৈরি করে মুজিবনগরে তাজউদ্দিন, কামারুজ্জামান, মনসুর আলী প্রমুখ শ্রেষ্ঠ নেতৃত্ব নিহত হলেন জেলখানার ভেতরে। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক নিহত হলেন। জনপ্রিয় প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর কে আইনের নাম করে ফাঁসি দেওয়া হল। শ্রীলঙ্কায় প্রেমদাসা নিহত হলেন, প্রাক্তন প্রেসিডেন্ট। এই যে বিপুল সংখ্যক রাজনৈতিক হত্যা, এর কারণটা কি? এই রাজনৈতিক অস্থিরতা যেখানে নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, এর পিছনে কোন সামাজিক অর্থনৈতিক পরিপ্রেক্ষিত কাজ করছে নিশ্চয়ই আমাদের দেশের মানুষকে, এই অঞ্চলের মানুষকে জানতে হবে। বাংলাদেশ সংসদীয় গণতন্ত্র গ্রহণ করেছে। দেশ স্বাধীন হওয়ার পর মানুষের হাতে ক্ষমতা তুলে দিয়েছে ভারতবর্ষের মতো আরো অনেক দেশ, শ্রীলঙ্কা, তৎকালীন ব্রহ্মদেশ, বর্তমান মিয়ানমার, তারাও গ্রহণ করেছিলেন একই শাসন ব্যবস্থা, একই ধরনের সংসদীয় শাসন ব্যবস্থা, ওয়েস্টমিনিস্টার প্যাটার্ন অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি। কিন্তু খুব মজবুত হতে পারেনি ভারতবর্ষ, বাংলাদেশ, এই রকমের দু একটি দেশ ছাড়া। দীর্ঘদিন সামরিক শাসন চলেছে। কেন? কারণটা কোথায়? কোন অর্থ সামাজিক পরিপ্রেক্ষিতে সৈন্যরা ব্যারাক থেকে বেরিয়ে এসে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, মাঝে মাঝেই করেছিলেন, এবং সংসদীয় গণতন্ত্রের ভিত্তিটা মজবুত হতে পারে। চার্চিল একবার বলেছিলেন যে আমি গণতন্ত্র পছন্দ করি না, কিন্তু আমার সামনে অন্য কোনো বিকল্প নেই। কেউ বলুন না যে গণতন্ত্রের চেয়ে ভালো শাসন ব্যবস্থা আমাদের কাছে আছে। কাজেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, মানুষের অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা সংসদীয় বা রাষ্ট্রপতিমূলক শাসন ব্যবস্থার মধ্যেই আছে। দেশের প্রধান শাসক মানুষের দ্বারা নির্বাচিত হবে। সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্টের মধ্য দিয়ে, রাষ্ট্রপতি শাসনে রাষ্ট্রপতি প্রত্যক্ষভাবেই সেই দেশের মানুষদের দ্বারা নির্বাচিত হন, যেমন ইউএস।
চীনের সংবিধান একটু আলাদা, কিন্তু তাকেও নির্বাচিত হতে হয় পার্টি সদস্যদের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য। এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, যে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ সরকার তৈরি করবে, মানুষ ভোট দিয়ে অবাধে নিজের পছন্দ মতো নেতৃত্ব বেছে নেবে, সেই অধিকার আজকের পৃথিবীতে সার্বজনীনভাবে স্বীকৃত হয়েছে। কিন্তু কেন সেই অধিকারের ওপর বারবার আঘাত আসছে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং অন্যান্য বহু দেশে? সংসদীয় গণতন্ত্র বা রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্র সেই সমস্ত দেশে মজবুত হতে পারছে না। সেদিনও আমরা দেখলাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ জিম্বাবুয়ে, মুগাবেকে সরানোর জন্য দেশের মানুষকে রাস্তায় নামতে হলো, আন্দোলন করতে হলো। একটা উদাহরণ নয়, অসংখ্য উদাহরণ রয়েছে। অথচ আমরা উপলব্ধি করতে পারছি, চোখের সামনে দেখতে পাচ্ছি, এত প্রতিবন্ধকতা সত্ত্বেও কয়েকদিন আগে, কয়েক সপ্তাহ আগে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, যেটাকে ওয়ার্ল্ড ব্যাংক বডি, ইন্টারন্যাশনাল বোর্ড অফ রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, IBRD, তারা তাদের রিপোর্টে বাংলাদেশকে অন্যতম পৃথিবীর এগিয়ে যাওয়া দেশ বলে স্বীকৃতি দিয়েছে, যাদের জাতীয় আয় এই কয়েক বছরে 7%-এর বেশি বেড়েছে। যেখানে 1908 সাল থেকে 2008 সাল থেকে সারা পৃথিবীতে আর্থিক উন্নয়নে মন্দা। ল্যাটিন আমেরিকা, G10 কান্ট্রি, সারা ইউরোপ, ভারতবর্ষ, রাশিয়া, চীন কয়েক বছর উন্নয়নের গতি স্লথ হয়েছে। বাংলাদেশ পেরেছে। সোশ্যাল ইন্ডিকেশনে অপুষ্টি দূরীকরণ, নারী শিক্ষা, উচ্চশিক্ষার সম্প্রসারণ, যেখানে দাঁড়িয়ে, যে মাটিতে দাঁড়িয়ে আমি আপনাদের দ্বারা সম্মানিত হলাম, বিশেষ মর্যাদা লাভ করলাম, আপনারা আমাকে ডক্টর অব লেটার অনারিস কথা দিয়ে সম্মানিত করলেন। সেই মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা উপলব্ধি করছি যে না, গণতন্ত্রের মধ্য দিয়ে দেশের উন্নয়নকে আগিয়ে নিয়ে যাওয়া যায়। ভারতবর্ষের মতো বিশাল দেশে আমরা দেখেছি, বাংলাদেশে দেখেছি, কাজী শ্রীলঙ্কা, সেখানেও সোশ্যাল ইন্ডিকেশন, লিটারেসি, পাবলিক হেলথ, চাইল্ড মর্টালিটি, এক্সপানশন অফ হায়ার এডুকেশন, প্রায় প্রতিটি ক্ষেত্রেই অনেক বেশি যারা এগিয়ে যাচ্ছে। এই দুটি প্রশ্ন আমি আপনাদের কাছে বিশেষ করে রাখলাম। এক, কেন বারবার এই বিশাল ভূখণ্ডে রাজনৈতিক নেতৃত্ব, যাদের মধ্যে অনেকে স্বাধীনতার আন্দোলন করেছে, গান্ধীজির নেতৃত্বে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সুয়েকর্নের নেতৃত্বে ইন্দোনেশিয়া স্বাধীন হয়েছে, উনুর নেতৃত্বে ব্রহ্মদেশ স্বাধীন হয়েছে আউং সান নিহত হওয়ার পর। অলিভার সেনানায়ক, ডাডলে সেনানায়কের নেতৃত্বে শ্রীলঙ্কা স্বাধীন হয়েছিল। তা সত্ত্বেও দু একটি দেশ ছাড়া, শ্রীলঙ্কায় অবশ্য শাসন ব্যবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। 1977 সালের পর সেখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হয়েছে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট সেখানে নেই।
কিন্তু বাংলাদেশ, ভারতবর্ষ এবং আরও দু একটি দেশ, তারা সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আর্থিক প্রগতি, সামাজিক প্রগতিকে বাস্তবায়িত করতে পারছে। অথচ এই দেশগুলিতেই রাজনৈতিক নেতৃত্বের উপর হিংসাত্মক আক্রমণ অনেক বেশি হয়েছে। এর কারণটা এই জন্যে আমি বিশেষজ্ঞ এবং অধ্যাপক মণ্ডলী, সংশ্লিষ্ট দপ্তরে, সংশ্লিষ্ট বিভাগে তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই বিষয়টি নিশ্চয়ই লক্ষ্য করবেন এবং আপনাদের গবেষণার মধ্য দিয়ে আমরা সত্যটা জানতে পারব এবং তার মাধ্যমে সত্যটা যদি আমি জানি, রাস্তাটা কোনটা সেটা যদি আমি জানি, তাহলে সে রাস্তায় চলাটা শক্ত হবে না। যতই বাধা আসুক আমরা সেই বাধাকে অতিক্রম করতে পারব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বিরাট উন্নয়ন, সেই উন্নয়নকে দেখে আমাদের বহু ভারতীয় ছাত্র এখানে বিভিন্ন মেডিকেল কলেজে পড়তে আসে। প্রায় প্রত্যেক বছরই বিভিন্ন ছাত্রছাত্রী আসেন, এখানে তারা শিক্ষা লাভ করেন, অনেকে স্কলারশিপও পান, তারপর কৃতি চিকিৎসক হয়ে ফিরে যান। আজকে একটা জিনিস আমি বিশেষ করে ভারতবর্ষের রাষ্ট্রপতি হওয়ার পর, ত্রয়োদশ রাষ্ট্রপতি হওয়ার পর আমাকে বারবার যে জিনিসটি বলতে হয়েছে মানে বলতে বাধ্য হয়েছি। দীর্ঘদিন সরকারি ছিলাম, কিন্তু শিক্ষা দপ্তর পরিচালনা করার সুযোগ কোনোদিন আসেনি। অর্থমন্ত্রী হিসাবে অর্থ বরাদ্দ করতাম উচ্চশিক্ষার জন্য, গবেষণার জন্য, রিসার্চ ইনোভেশনের জন্যে, ইউজিসির মাধ্যমে, সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। কিন্তু শিক্ষার মান, বিশেষ করে উচ্চশিক্ষার মান নিয়ে আমাদের খুব বেশি ভাবনা চিন্তা ব্যক্তিগতভাবে আমি করার সুযোগ খুব বেশি পাই। সেই সুযোগটা পেলাম 2012 সালের 25শে জুলাই ভারতবর্ষের ত্রয়োদশ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর। দেখলাম রাষ্ট্রপতি হিসেবে আমার একটা বড় কাজ, ভারতবর্ষে প্রায় 100টির কিছু বেশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে, 46টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে, 35টি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে, 16টি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড রিসার্চ আছে, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আছে এবং 100রও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দেশের রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতির উপর বর্তায়। এক্স অফিসিও পার্লামেন্টে আইন করে যে প্রতিষ্ঠানগুলি তৈরি করা হয়েছে। আমার মনে আছে আমি প্রথম প্রেসিডেন্ট হওয়ার পর আমাদের দেশের তদানীন্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংহ, যার মন্ত্রিসভায় আমি 8 বছর বিভিন্ন দপ্তরের মন্ত্রী হিসেবে কাজ করেছি, তারও আগে 91 থেকে 96 আমি যখন প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন, তিনি অর্থমন্ত্রী ছিলেন। তারও আগে প্রায় 7-এর দশক থেকে ডক্টর মনমোহন সিংয়ের সঙ্গে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কারণ তিনি ভারতবর্ষের অর্থমন্ত্রী, প্রধান উপদেষ্টা ছিলেন 7-এর দশকে। 8-এর দশকে রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, বড় পণ্ডিত অর্থনীতিবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ। তিনি যখন প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে আমি কেন্দ্রীয় সরকারি কাজ করছি। 12 সালের নভেম্বর মাসে আমি তখন প্রেসিডেন্ট হয়ে গেছি। খড়গপুর আইআইটি, আমি আপনাদের উদাহরণ দিচ্ছি শুধু একটি কারণেই,
যে পরবর্তীকালে আমার বক্তব্যটাকে একটু বাড়াবো, আমি বেশি সময় নেব না, সংক্ষেপই করব। কিন্তু একটা কথা আছে, ওয়ান্স টিচার অলওয়েজ এ টিচার। আমি জীবনের যাত্রা শুরু করেছিলাম অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটি কনস্টিটিউয়েন্ট কলেজের অধ্যাপক হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের 5-6 বছর পড়িয়েছিলাম। তারপরে রাজনীতির টানে চলে আসলাম, আর পড়ানোর সুযোগ পাইনি। কাজেই মাঝে মাঝেই সেটা পার্লামেন্টের হোক, ভারতবর্ষের পার্লামেন্টেও অনেকে আমাকে অভিযোগ করছেন, আপনি কি ক্লাস নিচ্ছেন নাকি ইকোনমিক্সের, ইন্টারন্যাশনাল রিলেশনে? আপনি তো মন্ত্রী, সরকারি নীতি ব্যাখ্যা করবেন না? ব্যাখ্যা করলেও আপনারাও পেটুলেট চিলড্রেন, পার্লামেন্টের মেম্বাররা প্রায়ই গোলমাল করেন। আস্তে আস্তেই বললাম, তারপর বললাম কিছু মনে করবেন না, সংসদের মর্যাদা সম্পর্কে আমি সম্পূর্ণ অবহিত, কিন্তু সহকর্মী হিসাবে, সহযোগী হিসাবে একটু আধটু লেখপড়ি করা যায়। তাই জন্যই বলছি, আপনারা যদি পেটুলেন্ট চিলড্রেনের মতো বিহেভিয়ার করেন, আমাকেও একটু মাস্টারমশাইয়ের মতো গাম্ভীর্য নিয়ে আপনাদের শেখাতে হবে। সে WTO হোক, বা সে সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্টই হোক, বা সেটা প্যারিস ডিক্লারেশন অন এনভায়রনমেন্টই হোক। তাই যে কথাটা আমি বলছিলাম, যে আমি খড়গপুর IIT-তে, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, কনভোকেশনের বক্তৃতা করতে গেলাম। চা খাওয়ার সময় কনভোকেশন শেষ হয়ে গেছে। ডাইরেক্টরকে জিজ্ঞেস করলাম যে, মিস্টার ডাইরেক্টর, আপনি আমাকে বলুন তো, আপনার ইনস্টিটিউটে ক্যাম্পাস রিক্রুটমেন্ট? উনি বললেন, স্যার 100%, আরও বেশি ইনটেক হলে আরও বেশি রিক্রুটমেন্ট হবে। তারপরে একটা ছোট্ট ব্রোশিওর দিলেন, তাতে দেখলাম যে অন্তত পৃথিবীর 12-14টা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির পরিচালক হচ্ছেন প্রাক্তন খড়গপুর IIT-র ছাত্রছাত্রীরা। সবাই ওয়েল প্লেসড, চাকরির জন্য ভাবতে হয় না। IIT-র শেষ বছরেই চাকরি পেয়ে যান, অনেক সময় ডিগ্রি না পেয়েও জয়েন করেন, পরে ডিগ্রি পেলে ডিগ্রি দিয়ে দেন, দেখা। কিন্তু তারপরে যে প্রশ্নটি করলাম, সেটা IIT ডিরেক্টরের কাছে অস্বস্তিকর হলো। বললাম, এত ব্রিলিয়েন্ট ছাত্র, এত প্রতিভাবান ছাত্র, তাদের আমরা কোন কাজে লাগাচ্ছি? একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সেলস বা তাদের প্রোডাক্টস বিক্রি করার জন্যে, সেলসম্যান হওয়ার জন্যে? ডেটল বিক্রি বাড়ানোর জন্য নিশ্চয়ই একজন IIT ইঞ্জিনিয়ারের দরকার হয় না, সেটা অন্য লেসার কোয়ালিফাইড মানুষ করতে পারে। একজন বড় ইঞ্জিনিয়ারের দরকার হয় না, একজন বড় গবেষকের দরকার হয় না, একজন বড় কোয়ালিফাইড হাইলি ইন্টেলেক্ট গ্র্যাজুয়েটের প্রয়োজন হয় না। রিসার্চ কোথায়? ইনোভেশন কোথায়? তারপরে ঠাট্টা করে বলেছিলাম, এই ভারত উপমহাদেশ সম্পর্কে সত্য, বিশেষ করে ভারতবর্ষ সম্পর্কে। আজ থেকে 80-85 বছর আগে স্যার সিভি রমন গত শতাব্দীর 3-এর দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করার সময় পদার্থবিদ্যার ওপর নোবেল প্রাইজ পেলেন। গত শতাব্দীর 3-এর দশকে, 80-85 বছর চলে গেছে, একজন ভারতীয় স্কলার নোবেল প্রাইজ পেতে পারতেন না? ফিজিক্সে, কেমিস্ট্রিতে, মেডিকেল সায়েন্সে, ইকোনমিক্সে। ভারতীয়রা পাননি তা নয়, গত 10-15 বছরের মধ্যে অন্তত 4 জন ভারতীয় নোবেল লরিয়েট হয়েছেন। ডক্টর অমর্ত্য সেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট; হরগোবিন্দ খুরানা, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট; চন্দ্রশেখর স্বামী, মাদ্রাস বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। তারা নোবেল প্রাইজ হয়েছেন। ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়ে কাজ করে নয়, বিদেশের বিশ্ববিদ্যালয়ে কাজ করে, কেউ হার্ভার্ড, কেউ ট্রিনিটি কলেজ কেমব্রিজ, কেউ
MIT, USA। কাজেই ভারতবর্ষের উচ্চ প্রতিষ্ঠানগুলিতে আমরা কেন এই পরিবেশ তৈরি করতে পারবো না? পাক ভারত উপমহাদেশে, অখণ্ড ভারতবর্ষে, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলিতে আমরা কেন এই পরিবেশ তৈরি করতে পারবো না, যেখানকার সবচেয়ে ব্রিলিয়ান্ট ছাত্রটি সবচেয়ে বড় মাইনের চাকরির জন্য ছুটবে না, সে ভাইস চ্যান্সেলরকে এসে বলবে, স্যার আমি রিসার্চ করতে চাই, আমি গবেষণা করতে চাই। এবং নিশ্চয়ই সরকারকে, এটা সরকারের দায়িত্ব, এটা সমাজের দায়িত্ব যে গবেষকদের উপযুক্ত সাম্মানিক দেওয়া। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এটা তৈরি করতে না পারবো, এই পরিবেশটা, আমরা ফিজিক্যাল এক্সপানশন করতে পারি। একটা বিশ্ববিদ্যালয়ের 200 ছাত্রকে বাড়তে বাড়তে সেটা 26,000 হতে পারে, 7 জন অধ্যাপককে 850 অধ্যাপক হতে পারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কোয়ালিটির উপর জোর দিতে হবে, শিক্ষার গুণগত মানের উপরে জোর দিতে হবে। আমার একটা অভ্যাস, প্রত্যেক বছর যখন ইন্টারন্যাশনাল রেটিং এজেন্সি একটা লন্ডনের টাইমস পত্রিকা করে আর একটা কোন ইউনিভার্সিটি করে, দুটোই খুব রেপুটেড রেটিং এজেন্সি, তাদের লিস্টটা দেখি। 12, 13, 14, 3 বছর আমি একটা ভারতীয় ইউনিভার্সিটির নাম পাইনি। তখন আমি এই খড়গপুরে বলতে আরম্ভ করি যে ব্যাপারটা কি, এই সমস্ত প্রথম শ্রেণীর ইনস্টিটিউশন যেখানকার ছেলেরা পাশ করার সঙ্গে সঙ্গে অনেক মোটা মাইনের কাজ পায়, অনেক বেশি সুযোগ সুবিধা পায়, নিশ্চয়ই তার পরিবার উপকৃত হয়, সুখী হয়, তার ছেলেমেয়েরা সুখী হন, বাপ মা সুখী হন, প্রতিবেশীরা সুখী হন। কিন্তু সার্বিকভাবে দেশ কতটা উপকৃত হচ্ছে, সেই দিকে কিন্তু একটা প্রবণতা আমাদের তৈরি করতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষায়। রবীন্দ্রনাথ যখন বসু বিজ্ঞান মন্দির, ভারতবর্ষের অবিভক্ত ভারতের প্রথম রিসার্চ সেন্টার আচার্য জগদীশচন্দ্র বসু করেছিলেন, তার উদ্বোধন করতে গিয়ে বললেন যে বিজ্ঞানকে যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এবং তিনি ছিলেন মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষা দেওয়ার একজন প্রধান প্রবক্তা। বলে জার্মানির আইনস্টাইন, উনি জার্মানিতে থাকতেন, আসলে ইহুদি, তাকে কিন্তু রিসার্চ করার জন্যে, জার্মানি ভাষা ভালো জানতেন, জার্মানিতে দীর্ঘদিন ছিলেন, মাতৃভাষার মতো হয়ে গিয়েছিল, ইংরেজি শেখেননি, জার্মানিতেই রিসার্চ করেছিল, কি বুঝতেন? তা আমরা আমাদের মাতৃভাষায় বিজ্ঞানের চর্চা করে কেন আমরা উন্নত স্তরে পৌঁছাতে পারবো না? তার কোনো অর্থ নেই, কোনো কারণ নেই, কোনো যুক্তি নেই, কোনো ভিত্তি নেই। পারা যায়। তাই আমি আপনাদের কাছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কৃতি অধ্যাপকদের কাছে এই আবেদন রেখে যাব, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি অভিভূত যে আমার মতো একজন সাধারণ মানুষকে আপনার এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মান ডক্টর অব লেটার অনারিস কসা দিয়ে সম্মানিত করেছেন, আমার মর্যাদা বৃদ্ধি করেছেন। কিন্তু আমি চাইব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আগামী দিনে তৈরি করবে বিজ্ঞানী, তৈরি করবে অর্থনীতিবিদ, তৈরি করবে সেই মানুষ যে সারা পৃথিবীর মানুষের কথা ভেবে এমন কিছু করবে, এমন কোনো তত্ত্ব আবিষ্কার করবে, এমন কোনো তথ্য পরিবেশন করবে যার মধ্য দিয়ে মানব সমাজ উপকৃত হবে, বৃহত্তর মানব গোষ্ঠী উপকৃত হবে। কারণ আপনাদের স্বাধীনতার লক্ষ্য ছিল বিশ্বজনীনতা, ইউনিভার্সালিজম, সারা দেশের, সারা পৃথিবীর শোষিত বঞ্চিত মানুষের মুক্তি। সেই মুক্তির কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন। সেই মুক্তির কথা ভেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ছাত্র, শিক্ষাকর্মীরা অসংখ্য মানুষের সঙ্গে বাংলাদেশে আত্মত্যাগ করেছিলেন।
জীবন বিসর্জন দিয়েছিল। কাজেই সেই বিশ্বজননীতার কথা ভেবে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যা প্রাঙ্গণ সেটা সংকীর্ণ হবে না। সেখানে তার আলোচনা, তার বিচার, তার বিশ্লেষণ কোনো সামাজিক সংকীর্ণ গণ্ডির মধ্যে ভাষাগত সংকীর্ণতা, ধর্মীয় সংকীর্ণতা, সাম্প্রদায়িক সংকীর্ণতা তার মধ্যে আবদ্ধ হবে না। মনন, চিন্তন, সেখানে কোনো দেওয়াল নেই, সেখানে কোনো প্রাচীর নেই, সব সময় সেখানে খোলা হাওয়া বয়। এবং আজকে নয়, অখণ্ড ভারতবর্ষে, এই উপমহাদেশে ৩৫০০ বছরেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়গুলো ছিল মনন, বিচার, বিশ্লেষণ তার কেন্দ্র। 2500 BC-তে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় 4টে সভ্যতার সংমিশ্রণ হয়েছিল সেখানে, গ্রিক, পার্সিয়ান, ইন্ডিয়ান, চাইনিজ। 12th সেঞ্চুরিতে নালন্দা ধ্বংস হয়ে যাওয়ার পূর্বে সারা পৃথিবীর মানুষ আসতেন সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করার জন্যে। Talent in the form of teachers and students was attracted like a magnet. একজন বিদেশি পর্যটক নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে মন্তব্য করেছিলেন, যেটা একটা বড় ম্যাগনেট যা সারা পৃথিবী থেকে ইন্টেলেক্টকে আকর্ষণ করছে। ছাত্ররূপে, শিক্ষক রূপে তারা আসছেন। আমি চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে সেই ম্যাগনেট হবে। পৃথিবীর মানুষ, পৃথিবীর উচ্চশিক্ষার শিক্ষক, উচ্চ শিক্ষার্থী তারা আসবেন, তারা এখানে এসে ঋদ্ধ হবেন, তারা এখানে এসে জ্ঞানবান হবেন, তারা এখান থেকে এসে শিক্ষা লাভ করে সেই শিক্ষা সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন। এই কটি কথা বলে আপনাদের ধৈর্যের ওপর অনেক বেশি অত্যাচার করেছি, তার জন্য মার্জনা চেয়ে নিয়ে সকলকেই ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম। আবার ধন্যবাদ আমাকে সম্মানিত করার জন্য। নমস্কার।